জাফরুল্লাহ ব্যাপারীর খামারে এখন সকাল হচ্ছে, আর উঁচু দাড়িঘরের খড়ের ছাদের ওদিকে যদি আকাশে এখনো রং থাকে, তবে এদিক থেকে তা দেখা যাচ্ছে না। এইদিকে বড়জোর এক ফালি ধারে মরচে ধরা কালো মেঘ দেখা যাচ্ছে। দাড়িঘরটা ক্রমশ দর্শনীয় হয়ে উঠেছে। খড়ের চালি, এখন যেন তা আগের চাইতে পুরো। আগে ধারার বেড়া ছিল, এখন কাঠের মসৃণ দেওয়াল, যার বাইরেটা সবুজ আর ভেতরটা উজ্জ্বল সাদা রং করা। আর শুধু তাই নয়, এখন ওটা যেন একটা পৃথক বাড়ি হয়ে উঠেছে। আগেকার চাইতে লম্বা হয়েছে ছাদ, আর তার নিচে পাশাপাশি তিনখানা ঘর। ঘরের সামনে টানা বারান্দা, মেঝেও কাঠের, মোটা মোটা কাঠের গুঁড়ি, তার উপর কাঠের মেঝে। নমস্কার, আমরা শুনছি অমিয় ভূষণ মজুমদারের লেখা মহিষ কুঁড়ার উপকথা। আসুন শুনে নিই আজকের পর্ব। তাই এরকম না করেই বা উপায় কি? এই অঞ্চলে শহরের সাহেবেরা এলে এই ঘরটার টানেই মহিষ কুড়ায় আসে, থাকেও দু একদিন করে। আগেও আসতো, এখন বেড়েছে। এমন হয় যে মনে হরে যেন শহরের কোর্ট বসে। এটাই চাউটিয়ার মত। চাউটিয়া যে নাকি দু একবার শহরের কোর্ট পর্যন্ত গিয়েছে। আর ফুর্তিও হয়। ফুর্তি তখনই বেশি হয় যখন কোনো সাহেব থাকতে থাকতে জাফরুল্লাহর কোনো শালা সম্বন্ধী আসে, বিশেষ করে মেজো বিবির দরুন শালা। তার নিজেরই করাত কল আছে একটা, যেইবার সেই ম্যাজিস্টারকে হরিণের মাংস খাইয়েছিল। সে যাই বলো, ওটা কিন্তু বেআইনি, ওই হরিণ মারা। জাফরুল্লাহ শালা ম্যাজিস্টারকে সঙ্গে নিয়ে ধান ক্ষেতের মধ্যে লুকিয়ে থেকে মেরেছিল হরিণ। আশফাক জেনেছিল পরে, সাত্তারের কাছে। ছাল ছাড়িয়ে কাটাকুটি করে সেই মাংস দাড়িঘরের রসুইখানায় কখন পৌঁছে দিল তাও আশফাক জানত না, এমনকি ছমিরও না। পরের দিন ম্যাজিস্টার যখন তার জিপে উঠেছে, তখন একটির মাংস উঠতে দেখে আশফাক অবাক হয়েছিল। সেই মাংস সেই দিন জাফরুল্লাহর বাড়িতেও রান্না হয়েছিল। আশফাক খেয়ে থাকবে নিশ্চয়ই, কিন্তু মনে রাখবার মতো কোনো স্বাদ পায়নি। সবই তো চোখের ওপরে ঘটে, কিন্তু কোনো কোনো একটা এমন করে ঘটে যায়, মনে থেকে যায়। খাসি বলো, বকরি পাঠা বলো, সেসব জবাই করার ভার ছমিরেরই। মাস ছয়েক আগে শহর থেকে ৮-১০ জন একদল লোক এসেছিল। তারা এদিককার গ্রামগুলোতে মিটিং করে বেড়াচ্ছিল। লাঠির ডগায় ২ লাঠির মধ্যে লাল ফালি কাপড়, এইসব নিয়ে চেঁচিয়ে গ্রামের মধ্যে ঘুরল এবেলা ওবেলা। সে কি কাণ্ড! ছমির, সাত্তার, নসির, আশফাক, চাউটিয়া, মোট কথা জাফরুল্লাহ যত লোক, গ্রামে অন্য ৫ জনও জানতে পারল। নাকি আইন হয়েছে প্রতিদিনের কাজের জন্য ৮.৫ টাকা করে পাওয়া যাবে। গ্রামের যত জমি দেখো, গরিবদের মধ্যে বন্টন করে দেয়া হবে। আর তার চাইতেও মজার কথা, গিরি গৃহস্থ আর আধিয়ার, এরা নাকি ২ জাত। তাদের মধ্যে গিরিবাই আধিয়ারদের সঙ্গে শত্রুতা করে। আর যারা এসেছিল সকলেই নাকি এক জাত আধিয়ারদের দলের তারা। অথচ চাউটিয়া বলেছিল সেই দলে জাফরুল্লাহর বড় বিবির ভাতিজা খলিল ছাড়া আর কেউ মুসলমান ছিল না। অন্যদিকে আধিয়ারদের মধ্যে হিন্দুও আছে, মুসলমানও আছে। গিরিদের মধ্যে হিন্দুও আছে, মুসলমানও আছে। হিন্দু আর মুসলমানে মারামারি এদিকে এই জঙ্গল রাজ্যে, এমনকি এদিকের এই শহরে কোনোদিন হয় না। কিন্তু কোনো হিন্দু বা কোনো মুসলমান আছে যে দূরে দূরে শহরের সেই সব মারামারির গল্প তারা শুনেছে। আর জাফরুল্লাহ ছোট বিবির ঘরে এডিও, যাতে গান হয়, খবর বাটে। শহরে সেই দল বেঁধে আসা ছোকরা বাবুদের একজনকে আশফাক জিজ্ঞাসা করেছিল ভয়ে ভয়ে, ঘুরিয়ে ফিরিয়ে, এদিকে আধিয়ার আর গিরিদের দলে মারামারি হতে পারে কিনা। কলেজে পড়া সেই ছোকরা বাবু আশফাককে বুঝিয়েছিল সেটাই শেষ জিহাদ। কিন্তু আসল কথা,
সেইবার মাংস কাটা হয়েছিল দাড়িঘরের কাছে। জাফরুল্লার গরুর দলে দু একটা ষাঁড় সবসময়ই থাকে। এই ষাঁড়টার মাত্র মাস 3 হয়, মাথার লোম ছাড়িয়ে শিংয়ের মোচা দেখা দিয়েছে। ইতিমধ্যে ঘটনার দিন 3-4 আগে গাভীর দরুন পাকা ষাঁড়টার সঙ্গে গুতোগুতি করেছে। ইতিমধ্যে 1.5 হাত 1.25 হাত হয়েছে খাড়াইয়ে। আশফাক দেখল গরুর দলের মধ্যে ঘুরে ঘুরে ছমির কিছু করছে। তারপর দেখল একটা গাভীকে তাড়িয়ে আনছে দাড়ি ঘরের দিকে সে, আর তার পেছন পেছন সেই নতুন হরিণের রঙের ষাঁড়টা ছুটে আসছে। দাড়িঘরের কাছাকাছি আসতেই ছমি তার নিজের পিঠের দিকে কোমরে গোঁজা রশিটা হঠাৎ পরিয়ে দিল ষাঁড়টার গলায়। এখন এই গরুর দলের গলায় দড়ি পরানো তেমন একটা হয় না। রাতে তারা খোঁয়াড়ে থাকে, সকালে খুলে ছাড়া হয়। দুধ দোয়ানোর সময় গাভীদের বাঁধা হয়। তামাকের ক্ষেতের লাঙলে বলদ জোড়া হয়, আর তখন তাদের গলায় দড়ি ওঠে। কিন্তু এড়ে ষাঁড়, বগনা এরা দড়ি চেনে না। কাজেই দড়ির বাঁধন পড়তেই, বিশেষ সেই সুযোগে গাভীটা সরে যেতেই ষাঁড়টা পাগলের মতো লাফাতে শুরু করলো। একবার তো ফেলেই দিল ছমিরকে হ্যাচ কাটানে। উঠে ছমির এদিক ওদিক চাইল, ততক্ষণে দাড়িঘরের বারান্দা ভরে গেছে, যেন তারা এক খেলা দেখতে উৎসাহিত সেই বাবুরা। বনের ছায়া ষাঁড়টাকে মদ্দা হরিণও ভাবা যায়। ছমির দেখলে গাভীটা দাড়িঘরের কাছে গাব গাছটার নিচে দাঁড়িয়ে, ষাঁড়টাকে পেছনে নিয়ে আরেকবার ছুটবার আগে। ছমির বুদ্ধি খুঁজে পেল যেন। হাতের দড়িতে ঢিল দিতেই ষাঁড়টা গাব গাছের দিকে ছুটল। আর এখানেই ছমিরের ওস্তাদি। ষাঁড়টা ছুটল গাছটার ডান দিকে, ছমির দৌড়লো বাঁ দিকে। দড়িটা ছিঁড়ল না ষাঁড়টা, গলার দড়ি টানে বেদম হয়ে জিভ বার করে থেমে গেল। এই খেলার এই যেন নিয়ম। ছমির দড়ি হাতে দৌড়ে গাছটাকে ঘুরে এলো, ততক্ষণে গাভীটা পালিয়েছে। ষাঁড়টা গাছের গায়ে গলার দড়িতে বাঁধা পড়েছে। এইবার ছমির আরও ওস্তাদি দেখালো। ষাঁড়টা বুঝতে না বুঝতে তার হাতের দড়িটাতে ষাঁড়টা পেছনের পা দুটোকে পাকিয়ে নিয়ে গাছটার গোড়ায় টেনে বেঁধে দিল। আশফাক ভেবেছিল এতক্ষণে বোঝা যাচ্ছে এই ছমিরেরই সেই কাজ, ষাঁড়টাকে খাসি করবে। এখন সময় নয়, ওটা শীতকালেই হয়। একটু অবাক লাগলো আশফাকের। তারপরে সে স্থির করলো শহরের বাবুরা দেখতে চেয়েছে হয়তো, এটা খুব মজার ব্যাপারের মতো এইখানকার লোকেদেরও টানে। আর এটা হয়তো ছমিরের নতুন কায়দা। এই কাজে অন্য সময় পায়ে দড়ি বেঁধে সেই পা বাঁশ দিয়ে মাটিতে চেপে ধরে রাখার জন্য আরও 2-1 লোক লাগে। এইবার ছমির একাই কেরানি দেখাবে। আশফাক তাড়াতাড়ি অন্যদিকে চলে গিয়েছিল। এটা তার একটা দুর্বলতা। কিছুদিন থেকে এই সময় সে পালিয়ে যায়। অন্য কাজে ছুতো থাকলে তো কথাই নেই, আর না থাকলেও যত দূরে সেই গরু মোষের চিৎকার শোনা যাবে তার বাইরে কোথাও গিয়ে বসে থাকে। কেমন যেন ভয় ভয় করে তার। 3 মাস আগে সেই যে জাফর যখন 3 মাস খামারে ছিল না, তখন এক দুপুরে এক স্বপ্ন দেখেছিল আশফাক, যেন সে নিজেই একটা এঁড়ে মোষ। ছমির তার হাত পা বেঁধেছে, মাছ দিয়ে উইয়ে চেপে ধরেছে, আর তার সেই বিশেষ ছুরি নিয়ে তার দিকেই এগিয়ে আসছে। আতঙ্কে চিৎকার করে উঠে তার ঘুম ভেঙে গিয়েছিল। সেই থেকে দুপুরে সে ঘুমোয় না, জাফর বাড়িতে না থাকলেও। সেই দিনও সে তাই করেছিল। জাফরুল্লার বাড়ির পেছন দিকে যে দহ, তার পাড়ে সেই কুল গাছের নিচে সে ঘণ্টাখানেক পালিয়ে গিয়েছিল। কিন্তু এদিকেও তো তার কাজ। বাবুদের মধ্যে যারা দহে নেমে স্নান করবে না, তাদের জন্য জল জোগাতে হবে বাঁকে করে জল বয়ে। প্রথমবার জল নিয়ে এসে একেবারে অবাক হয়ে গিয়েছিল সে। গাব গাছের একটা মোটা নিচু ডাল ছিল, তা থেকে একটা হরিণ যেন ঝুলছে। পেছনের পা দুটো ডালের গায়ে, মাথাটা মাটির কাছে। এগিয়ে এসে বুঝেছিল যে এটা সেই ষাঁড়টাই, চামড়া ঝুলছে ছমির। বাবুরা চলে গেলে আশফাক জিজ্ঞেস করেছিল একদিন ছমিরকে,
অমন করি জবেহ করলো আর ইয়াটা? অন্য কাজে ব্যস্ত ছিল সমীর। বললে, করলাম তো। কেমন যেন একটা সহানুভূতির মতো কিছু অনুভব করছিল আশফাক ষাঁড়টার জন্য। সে আবার বলল, কি ফায়দা? কাই খায়? কেনে? ওই না ভোটবাবুর দল? সহানুভূতি জাতীয় মনোভাব মানুষকে নানা কথা অহেতুক বলায়। আশফাক আবার বলল, উমরা না সগাই হিন্দু? সমীর যা বললে তার সারমর্ম এই যে ওরা সকলেই হিন্দু, কিন্তু 4টে ঠ্যাং ওদের ভোগে লেগেছে। মুসলমানরাই রান্না করেছে, ওরা তাদের সঙ্গে বসেই খেয়েছে। অবশ্য আশফাক এই আধুনিকতার হেতু খুঁজে পায়নি, এমনকি একে আধুনিকতা বলে তাও বুঝতে পারেনি। জাত ধর্ম কিছু নয়, তা ওরা বোঝালো। এটা সমীরের বৈশিষ্ট্য, ধান চাল ছিটিয়ে মুরগি ধরা আর গাভীর ফাঁদে এড়ে ধরা জবেহের জন্য। মৃদু মৃদু হাঁপাচ্ছে আশফাকের বুকের মধ্যে। আশফাক উঁকি ঝুঁকি দিয়ে বলদগুলোর পিঠের ওপর দিয়ে দিনের আলোর খোঁজ করছিল। আলো দেখতেই সে আড়মোড়া ভেঙে উঠে বসল যেন ঘুম থেকে। তার এই কেরানি ব্যর্থ হলো, কারণ কেউ দেখল না। সমীর পর্যন্তও ধারে কাছে ছিল না। আসলে সে আদৌ ঘুমোয়নি, বরং তার রাত্রির আশ্রয়ে এই বলদের ঘরে সে ভোর ভোর সময়ে এসে ঢুকেছে। এই বড় চালাঘরটায় জাফরুল্লাহর 6 জোড়া বাছাই করা বলদ থাকছে, আর এক পাশে এক মাচায় আশফাক। তাকে উঠতে দেখে বলদগুলো উঠে দাঁড়ালো। গরু, মোষ, দুই। রাত্রির জড়তা কাটিয়ে তারা মলমূত্র ত্যাগ করল। বাষ্পে ঘরটা ভরে গেল, আর তার মধ্যে দিয়ে মুখ বার করলো আশফাক। বছর 26-27 বয়স হবে। রোগা লম্বাটে, হলুদ হলুদ চেহারা, আর সকলের মতো কালো চেহারা নয়। চোখ দুটো ট্যারচা, ওপরের পাত দুটো বড় বলে মনে হয়। চিবুকে গোটা। 10-15 চুল তার দাড়ির কাজ করেছে। সে যেন অবাক হয়েই চারিদিকে চাইতে লাগলো। দাড়িঘরের একটা জানালা খোলা। তার সামনে ধান মাড়াইয়ের ঘাস চাঁচা মাটি। তার বাঁদিকে ধানের দুটো মড়াই, আর ডান দিকে বলদদের ঘর, যেই ঘরে আশফাক শয়। ধানের মড়াইয়ের পেছনে খড়ের মঠ আকাশের গায়ে ঠেকেছে। মাঠের মাথায় শিমুল গাছের ডগার ডালপালা, তার উপরে একটা পাখি বসে আছে ভোরের আকাশের মধ্যে। অত উঁচুতে পাখিটাকে ছোট দেখাচ্ছে। দাড়িঘরের বিপরীত দিকে ধান মাড়ায় আখড়ার অন্য পারে টিনের দেওয়ালের টিনের ছাদের সেই ঘর, যার একপাশে তামাকের গুদাম, আর অন্যদিকে প্রকাণ্ড সেই সিন্দুক খাট, যার উপর দুপুরে ঘুমায় জাফরুল্লাহ। বেশিতের মতো এইসব দেখতে লাগলো আশফাক। অথচ এমন পরিচিতিই বা কি? 7 বছর হলো, 10 হতে 3 বাদ। এমন সময় খুব করে কাশলো যেন কেউ। আশফাক চমকে উঠে কাছিম যেমন খোলায় গলা ঢুকিয়ে নেয়, তেমন করে সরে গেল দরজা থেকে। জাফরুল্লাহ টিনের দেওয়ালের দিনমানের শোয়া বসার ঘরের দিকে সে চাইল না। সেদিকে কোনো জানালা খোলা হয়নি, বরং সমীরই আসছে আবার। তখন সে বুঝতে পারল সারা রাত ঘুমিয়ে এইমাত্র ওঠার যে অভিনয় করেছিল নিজের কাছেই, দর্শক তো ছিল না, তার কোনো মানে হয় না। সমীর তো তাকে ফিরে আসতেই দেখেছে। হায় হায়, সে যতই চেষ্টা করুক, সমীরের নিশ্চয়ই মনে থাকবে আশফাক সন্ধ্যায় না ফিরে রাত শেষ করে ফিরেছে। ভোর ভোর রাতে সেই দৃশ্যটা মনে পড়ল। দাড়িঘর পর্যন্ত এসে সে তখন থমকে দাঁড়িয়েছে। এতক্ষণ সে কোন সাহসে এগিয়েছে তা যেন খুঁজেই পেল না। অন্ধকারের আড়াল ছিল বলেই বোধহয় সাহস হলো। এগোবে না পিছবে সে ভাবছে। এমন সময় একজন অন্দরের দিক থেকে বেরিয়ে এলো হাতে পাটকাঠির মশাল নিয়ে। আশফাক যেন আলোর অনিবার্য টানে এগিয়ে গিয়েছিল। কে?
কাই? আশফাক? আশফাক? যে? যে না, আমি ছমির। ফিরলুতে? একটা অবসন্নতায় আশফাকের শরীর ঝিমঝিম করে উঠেছিল। টলতে টলতে সে বলদদের ঘরে গিয়ে ঢুকেছিল। এখন ছমির দাড়িঘরের বারান্দায় উঠে তামাক সাজতে বসল। কি করবে এখন আশফাক? দিনের আলো স্পষ্ট হয়ে উঠেছে। রোজ যেমন বলদগুলো খুলে নিয়ে বেরিয়ে পড়ে, তাই করবে। এতে আর সন্দেহ নেই, এবারেও ব্যাপারটা বোকামি হয়ে গিয়েছে। অথচ তখন সেটাকেই একমাত্র ঠিকঠাক বলে মনে হয়েছিল। আর এইসবের জন্য সে হাকিম বাবুই দায়ী। সরকারি কর্মচারী, রাজ বদলেছে। গল্পে শোনা সেই রানীর আমল তো আর ফিরবে না। তাই বলে সরকারি কর্মচারী তো সব বদলায় না। বিশেষ করে যার হাকিমের মতো পোশাক, সেই হাকিমই দায়ী কিন্তু। এই স্থির করল আশফাক। জাফরুল্লাহ তারই ঘরে সে বসেছিল তার দপ্তর বিছিয়ে। গ্রামের অনেক লোকই যাওয়া আসা করছিল। তাদের অনেক অভিযোগ কর্মচারীটি শুনছিল। কোনো কোনো সময় সে কাগজেও কিছু লিখে নিচ্ছিল। আর এইসবই শুনতে পেরেছিল আশফাক দাড়ি ঘরের বারান্দার নিচে বসে পাট থেকে সুতলি তৈরি করতে করতে। অবশেষে জাফরুল্লাহ খেতে গেল। তার অন্য চাকরেরাও তারপরে। চারিদিকে আর কেউ নেই। তখন এদিক ওদিক চেয়ে আশফাক হাকিমের সামনে গিয়ে দাঁড়িয়েছিল। তার নালিশ আছে, কঠিন নালিশ। হাকিম বলল, কি চাও? যে আশফাক ঘরের আসবাব পর্যবেক্ষণ করলো যেন। কি দরকার তাই জিজ্ঞাসা করলাম। যে আশফাক ঘরের ছাদ পরীক্ষা করে দেখতে লাগলো। হাকিম চেয়ার থেকে উঠল। তখন তার বিশ্রামের সময়। সেই ঘরেই তার বিছানা পাতা। তাতে অবাক হওয়ার কিছু নেই। এদিকে 10খানা গায়ের মধ্যে ব্যাপারীর মতো ধনী কেউ নেই। টিনের ছাদ, কাঠের দেওয়াল, এমন দাড়িঘড়ি বা কার আছে? হাকিম সোজা পিঠের চেয়ার থেকে উঠে ঢালু পিঠের এক চেয়ারে শুয়ে সিগারেট ধরালো। কিছুক্ষণ ধোঁয়া ছাড়ল, যেন ঘরে আর কেউ নেই। তারপর পাশ ফিরে আশফাককে দেখতে পেল। কি, যাওনি? এখানেই চাকরি করো? যে? কত টাকা পাও? খেতে পড়তে দেয়? বলি মাইনে টাইনে পাচ্ছ তো? না। না? হাকিম অবাক হলো। কতদিন পাও না? 6-7 মাস। হাকিম হো হো করে হেসে উঠল। এই অদ্ভুত কথা শুনে আর আশফাককে দেখে তার খুব মজা লেগেছে সন্দেহ নেই। সে আবার জিজ্ঞাসা করল, কার চাকর? জাফর ব্যাপারীর। জাফর কি খুব ধনী? তার কি অনেক জমি? যে? জি বলতে বলতে আশফাকের মুখে তখন হাসি ফুটে উঠেছে। নিজের বুদ্ধিমত্তায় আশ্চর্যও কম হয়নি। সে ভেবেই উঠতে পারল না এমন একটা নালিশ সে কি করে সাজিয়ে গুছিয়ে করতে পারল। কারণ হাকিমের সম্মুখে দাঁড়িয়ে তার নালিশের কতটুকু উচ্চারণ করেছিল আর কতটুকু চিন্তা করেছিল, সেই হিসেব রাখার পক্ষে অনেক উত্তেজিত ছিল তার মন। বরং যা উচ্চারণ করেনি সেই কথাগুলো স্পষ্ট করে বলেছে, এমনটা অনুভব করেছিল সে। নতুবা মায়না কত, মায়না সে পায় কি না, এসব কিছুই নয়। নালিশ হলো অব্যক্ত মনের কথা, অনেক কথা। প্রথমে সে 10 বিঘা জমি পেয়েছিল চাষ করতে, কিন্তু সেই জমিতে ধান ফলানো সহজ কথা নয়। জংলা ভাঙা জমি। জাফরুল্লাহকে ধানের ভাগ দিলে যা থাকবে তাতে 6 মাস চলা সম্ভব। জমির বিরুদ্ধেও তার নালিশ ছিল। জাফরুল্লাহ বরং তার খাওয়া পড়ার ভার নিল। একটা জমি এখনো তার নামে আছে, এখনো ধান হয়। খাওয়া পড়ার ওপরে যে মায়নার কথা,
মায়নার পরিমাণ, এসবই তো আশফাকের নিজেরই প্রস্তাব। হাকিমকে এসব কথাও কি সে সাজিয়ে গুছিয়ে বলেনি? হাকিমের সম্মুখ থেকে চলে আসতে আসতে আশফাক নিজেকে অদ্ভুত রকম ভারমুক্ত মনে করেছিল। এসব নালিশ শুনলে গ্রামের লোকেরা ঠাট্টা করতে পারে। গত 7 বছরে সে কি একবারও নালিশ করেছে? হাকিমও হেসেছে বলা যায়। তাহলেও কি অদ্ভুত কাণ্ড! দুপুরে আশফাক সেদিন খেতেই পারল না। তার আগে ঝোড়ায় স্নান করতে গিয়ে উত্তেজনায় যেন তার দম বন্ধ হয়ে এসেছিল। স্নান করে ভিজে গায়ে খানিকটা সময় সে দুপুর রোদে ঝোড়ার পাড় ধরে হেঁটেছিল। তার মুখে একটা হাসি ফুটে উঠেছিল তখন। হাকিমকে কিনা সে সব বলে দিয়েছে। কিন্তু হঠাৎই তার গা ছমছম করে উঠেছিল। হাকিম সাহেব কি ব্যাপারীকে সব বলে দেবে? এতক্ষণে হয়তো বলেও দিয়েছে। তাহলে আশফাক যেন কিছুই হয়নি এমন ভঙ্গি নিয়ে নালিশ করার আগে যেমন পাটে সুদলি নিয়ে বসেছিল তেমনি করে আবার বসল। আর তখনই মুন্নাফ এসে বলেছিল তার আব্বাজানের জন্য ওষুধ আনতে হবে শহর থেকে। ব্যাপারীর বাড়ি থেকে বেরিয়ে খানিকটা পথ খুব তাড়াতাড়ি হেঁটে গিয়েছিল আশফাক। ঔষধ, যা কিনা মানুষের চূড়ান্ত বিপদের সময় দরকার হয়। ব্যাপারীর বয়স হয়েছে, 3-20 কম নয়। আজকাল কঠিন কঠিন অসুখ হয়। কয়েক মাস আগেই শহর থেকে ডাক্তার এসেছিল। যাওয়া আসার জিপ ভাড়া ছাড়াও 2 দিনে 500 টাকা নিয়ে গিয়েছিল ডাক্তার। তা এমনটাই মানায় জাফরকে। এখনো 800 বিঘা জমি তার, যার 400-500 বিঘা এক লপ্তে রিজার্ভ ফরেস্টের ধার ঘেঁষে। ঔষধ যার অভাবে নাকি জাফরুল্লাহ মরতেও পারে। আশফাক তাড়াতাড়ি হাঁটতে শুরু করেছিল। বনের পথ সড়কের পথের অর্ধেক, সময়ও লাগে আধা আধি। অভ্যাস মতো কাজটা তাড়াতাড়ি শেষ করার দিকে মন চলে গিয়েছিল। সে বনের পথই ধরেছিল। হঠাৎ একটা অস্বস্তির মতো কিছু মনে দেখা দিল। কিছু ভুলে গেলে যেমন হয়। তারপর সেই অস্বস্তিটাই যেন উষ্ণ হয়ে উঠল। তখন তার মনে পড়েছিল হাকিম ঘটিত ব্যাপারটা, যা সে করে ফেলেছে। তার তুলনা তার নিজের জীবনে নেই। কিন্তু ঠিক সে কথাটাই নয়, অন্য আরও কিছু যা আরও উষ্ণ। এই চিন্তাগুলোই যেন তার গতিকে শ্লথ করে দিয়েছিল। তারপর কি হলো কে জানে। যখন সে আবার পাকা রাস্তায় উঠেছিল কিংবা বনের শেষে এমন এক পিচের রাস্তায় এসে পড়েছিল যার ওপারেও বন, তখন যেন সম্বিত পেয়ে পিচের রাস্তা ধরে হাঁটতে শুরু করেছিল, ওপারের বনে না নেমে। তখন বেলা পড়ে গিয়েছিল। তারপর সন্ধ্যের পর সে শহরের হাটখোলায় পৌঁছেছিল, যেখানে ওষুধের দোকান। তারপর সে ওষুধ নিয়েছিল, কিন্তু সোজাসুজি বনের পথে না ধরে সে পাকা পথ ধরেছিল মহিষকুড়ার। সে নিজের কাছে যুক্তি দিয়েছিল, পথ তো পাকা হওয়াই উচিত। বনের পথ তো মন গড়া কিছু মানুষ, সেই পথে যেতে হবে এমন কোনো কথা নেই। সেবারেও যে ডাক্তার এসেছিল সেও এই পাকা সড়ক ধরেই। কিন্তু এই জায়গাটার একটা কথা তার মনে পড়ে গেল। বনের মধ্যে ওই ব্যাপারটা কেমন হয়েছিল। অদ্ভুত বললে কিছু বলা হয় না। সে কি ঘুমিয়ে পড়েছিল? তার সারা শরীর ছমছম করে উঠল। যদি ঘুমই হয়, তবে তার গায়ের পিরান কোথায়? পাকা পথ হলেও তো অন্ধকার, আর দুই পাশেই নিচ্ছিদ্র বন। এখন তখন আশফাক স্থির করেছিল সাহস করে চলতে হবে, ভয় পেলেই খারাপ। আর এখন এই দিনের বেলায় একটা ব্যাপারই পরিষ্কার, আশফাক দেরি করে ফেলেছে। কাল সন্ধ্যের মধ্যে যার ফেরার কথা ছিল সে ওষুধ নিয়ে ফিরেছে রাত ভোর করে। কাজের ভার নিয়ে এমন দেরি সে করতে পারে, এটা তার সম্বন্ধে কল্পনা করা যায় না।
ফিরে তো আসতেই হয়েছে, তবে সেই সব বোকামি করার কি প্রকার ছিল? ওষুধ, যার দেরি হলে মানুষ মরে। আসলে হাকিমের সামনে নালিশ করতে যাওয়াই যত গোলমালের মূল। সেইবারের কথা, ব্যাপারটা ঘটবে আগেই জানা ছিল। অনেকেই বলেছিল তাকে যে সংসারে থাকার মধ্যে ছিল তার বাপ। মায়ের বয়স অনেক হয়েছিল, চুলগুলো সনের নুড়ি, চোখেও ঝাপসা দেখত। কাজে তার মৃত্যু ধরে নেওয়ার মতো ব্যাপার হয়েছিল। কিন্তু তার বাপ তুলনায় জোয়ানই ছিল বলতে গেলে। অথচ মায়ের মৃত্যুর মাস কয়েকের মধ্যে তারও মৃত্যু হলো। তখনই বুঝতে পারা গিয়েছিল অঘটন কিছু একটা ঘটবেই। বাড়ি বলতে একখানা খড় পচা পুরনো চৌরি ঘর, যার বারান্দায় রান্না হতো। অন্য একটা ঘর ছিল যার বেড়া ছিল ফাটানো বাঁশের, আর ছাদ ছিল খড়ের। এই ঘরেই থাকতো একটা নড়বড়ে মই আর মরচে ধরা একটা লাঙল। কিছু দড়িদড়াও থাকতো। অন্যদিকে থাকতো একটা বুড়ো বলদ, যার কাঁধে একটা পাকা পোক্ত রকমের ঘা ছিল। 6 বিঘা জমি চষত আশফাকের বাপ। জমির মালিক বুধাই রায়। বাবার মৃত্যুর পরেই আশফাক শুনতে পাচ্ছিল এইবার নতুন আধিয়ার আসবে। এই 6 বিঘা জমিতে সে সোনা ফলাবে। ও আর আশফাকের কর্ম নয়। কি বলিস আশফাক? 10 জনের মুখে শুনে সে বলতো হ্যাঁ। কাজেই ঘরে সেই চৌরিখানা যে ছাড়তে হবে, এই বিষয়েও সে নিঃসন্দেহ হলো। কিন্তু এত জেনেও কি হলো? সেই একদিন সকালে সেই নতুন চাষি যখন বাড়ি দখল নিতে এলো, তখন কার কাছ থেকে দখল নেবে তা খুঁজে পেল না। কারণ গোয়াল ঘরের চালার নিচে পাট তামাক রাখার জন্য আশফাকের বাবা যে বাঁশের টোং মাচা বেঁধেছিল, সেইখানে লুকিয়ে আশফাক তখন ভয়ে ঠকঠক করে কাঁপছে। কে যেন বলেছে, দূরে যাও, আড়ালে যাও, এখানে কিছুই নেই। চোখ বন্ধ করে সে সেইখানে পড়েছিল একদিন, এক রাত্রি। অথচ কি ছিল ভয়ের? নতুন বর্গাদার তো আদালতের পেয়াদা নয়, পুলিশও নয়। আশফাক এখন চারিদিকে চেয়ে চেয়ে দেখল। নিজের বুকের দিকে চোখ নামালো সে। কেমন যেন গরম লাগছে সেখানে। হাত দিয়ে একবার মুছে দিল। পরে সে বুঝতে পারল, কিন্তু যখন বোঝা দরকার তখন যেন সব গুলিয়ে যায়। এখন সমীরের মনোভাবটা বোঝা দরকার। তার দেরি করার ফলে তো কিছু ঘটবেই। এইসব ব্যাপারে চুপচাপ মেনে নেওয়ার লোক নয় জাফরুল্লাহ। তার দেরি দেখে নিশ্চয়ই জাফরুল্লাহ সন্ধ্যায় রাত্রিতে খোঁজ খবর নিয়েছে। সমীর, নসির, সাত্তার এদের সঙ্গেও আলাপ করেছে। সুতরাং সমীরের কাছে বোঝা যাবে। সে সমীরের দিকেই এগোচ্ছিল। পিছিয়েও আসতে হলো তাকে। জাফরুল্লাহ শোবার ঘরের এই দিকের জানালাটা খুলেছে। ওই জানালায় এখনই জাফরুল্লাহর মুখটা দেখা যাবে, আর বাজ ফাটার মতো গর্জন শোনা যাবে। আশফাক, এই বেঈমান! জানালাটা খুলল, কিন্তু কিছু ঘটল না। এমন বিষয় কেউ কল্পনা করতে পারবে না। এই কিছু না ঘটা। এতক্ষণে যেন বেলাটাও নজরে পড়ল। তা এতক্ষণে জাফরুল্লাহর 2 ছিলিম তামাক পুড়ে যায়। আশফাককেই তা দিতে হয়। সে না থাকলে সমীর দেবে। কিন্তু দেখো, ছিলিম ধরিয়ে নিজেই মজা করে টানছে সমীর। তাও এমন জায়গায় বসে যে জাফরুল্লাহর জানালা থেকে স্পষ্ট দেখতে পাওয়ার কথা। তাহলে কি ব্যারামের মুখে ওষুধ না পেয়ে জাফরুল্লাহ বেটাকে চিতান্তেও শেষ করতে পারলে না সে? স্তম্ভিত আশফাক তার চিবুকের যেখানে সেই 6-7টা লোমা দাড়ির কাজ করে, সেইখানে হাত রেখে দাঁড়িয়ে পড়ল। তার দেরি করার এই ফল দেখে সে জাফরুল্লাহর ঘরের খোলা নিঃশব্দ জানালার দিকে চাইল। তার হাত পা যেন অবশ হয়ে গেল। তাহলে দেরি বলে আখেরি দেরি করেছে সে।
ইতিমধ্যে ছমির কলকেটা শেষ করে মাটিতে উপুড় করল, 2 হাত জোড়ো করে মটমট করে আঙুল ফোটালো, আবার নতুন করে ছিলিম ধরালো। এইবার আশফাক ধীরে ধীরে এগিয়ে গেল ছমিরের দিকে। মৃদুস্বরে সে বলল, তা ছমির ব্যাপারী? ধোঁয়ায় মুখ বন্ধ ছমিরের। আরও 2 টান দিয়ে ছিলিমটা সে আশফাককে দিয়ে উঠে দাঁড়ালো, বলল, ব্যাপারী শহরে। ছমি চলেও গেল। আশফাক বসে পড়ল। অবসন্নতায় তার শরীর যেন নিশ্চিহ্ন হয়ে গেল। রাত্রিতে ঘুম হয়নি, কাল দুপুর থেকে খাওয়াও হয়নি। বনের সেই ব্যাপার, আর পথে সেই ধকল, আর ভয়, যা এইমাত্র একটা চূড়ান্ত ধাক্কা দিল তাকে। কিন্তু একটা ভালো দিকও আছে, খানিকটা সময় তো পাওয়া গেল। বসে থাকতে থাকতে এই বুদ্ধি এলো আশফাকের মাথায়। বুদ্ধিটাকে আরেকটু পাকা করে নেওয়ার জন্য নতুন করে ছিলিম ধরিয়ে নিল সে। অবশেষে স্থির করল, ছমির বা অন্য কোনো চাকর হয়তো এখনো ব্যাপারটা সবটুকু বোঝেনি। সময় মতো ফিরে, তা রাত হয়েছিল ফিরতে, বনে পথ হারিয়ে সে ঘুমিয়ে পড়েছিল। এইটাকে কৈফিয়ত হিসেবে দাঁড় করানো যায় কিনা দেখতে হবে। দেরি করেনি সে ইচ্ছে করে, আর এটাই প্রমাণ করা দরকার। রোজগার মতো সে কাজ শুরু করলো, সেটাই কৌশল হিসেবে ভালো হবে। বলদগুলোকে ছেড়ে দিল, অন্যান্য দিনের মতো হেই হেই করে তাদের তাড়িয়ে নিয়ে চলল। না তাড়ালে খড়ের মঠে মুখ দিয়ে পড়বে। খামার থেকে কিছু দূরে এক চিলতে বন আছে। এক চিলতেই বটে, 50-60টা শালের গাছ। এই বনের পাশ দিয়ে ঝোড়া, ঝোড়ার ওপারে কাশের ঝোপ একেবারে জলের ধার ঘেঁষে। ঝোড়ায় এখানে 1 হাঁটু জল, এই পার থেকে ঢিল ছুঁড়লে ওই পারে গিয়ে পড়ে, কিন্তু স্রোত আছে। আরও পশ্চিমে এর জল স্বচ্ছ। পাথরকুচি মেশানো বালির খাদ অনেকটা চওড়া, কিন্তু শুকনো। ঝোড়া সেখানে অনেকগুলো ধারায় তীর তীর করে বয়ে যাচ্ছে, কিন্তু যেখানে দাঁড়িয়ে আছে আশফাক, সেইখান থেকে সিকি মাইল গেলে ব্যাপারীর দহ জাফরুল্লার নাম থেকেই নাম। সেইখানের জল বেশ গভীর, জলের রং প্রায় নীল, আর তার উপরেই জাফরুল্লার খামার বাড়ি। এখানেও এই বনের মধ্যে ডুবে থাকা জমিও জাফরুল্লার। আসল বনের সীমার বাইরে এই বনটা কি করে হলো? চাউটিয়া ছমিরকে বলেছিল, আর তখন আশফাক শুনেছিল বনটার দোষ নয়, জাফরুল্লাই বনের মধ্যে ঢুকে গেছে। আগে এদিকে কার কতটুকু জমি তার খোঁজ কেউই রাখত না, গাছ কেটে চাষ দিলেই হলো। কোন আমলা এত দূর এসে জমির মাপ দেখে খাজনা নেবে? সেইবার সেটেলমেন্ট হলো, আর তখন সেই এক কানুন গো এসেছিল। জাফরুল্লার বাবা ফয়জুল্লার সঙ্গে তার ফিসফাস ফুসফাস ছিল। এখানে ওখানে বনের মধ্যে ঢুকে বনের জমিকে চাষের জমি বলে লিখিয়ে কী সব করে গিয়েছিল। এখন এই 30-40 বছর পর জট খোলা কঠিন। 30-40 বছর আগে এইদিকে কোথায় বন, কোথায় সীমা, কোথায় কার কতটুকু জমি কেউ জানত না। একবার বন এগোতো, একবার চাষের ক্ষেত। বনই পিছিয়ে যেত বেশিরভাগ। নদী, চাষের ক্ষেত এবং বন এ সম্বন্ধে এসব দার্শনিক চিন্তা শেষ করে আশফাক আবার খামারের দিকে ফিরল। তার তখন মনে হলো, সে যাই হোক, ছমির কি ভাবছে তা এখনো বোঝা যায়নি। এটা মনে হতেই তার মুখটা বিষণ্ণ হয়ে গেল। জাফরুল্লাহ মরেনি, তার দেরি করাতেও বেঁচে আছে। সে নিজের চারিদিকে ঘুরে ঘুরে এক অদ্ভুত নিস্তব্ধ খামার বাড়ি লক্ষ্য করতে লাগলো। কেউ যেন সাড়া দেয় না। অন্য চাকরগুলিই বা কোথায় গেল? বলদগুলোর ঘরটা এখনো সাফ করা হয়নি। আশফাক ফিরে গিয়ে ঝুড়ি করে গোবর ফেলতে শুরু করলো। যেখানে সেখানে ফেললে চলবে না, হয় খামারের পেছনের উইয়েতে কিংবা তামাকের খেতে। অন্যদিনের চাইতে বেশি মন দিয়ে করলেও ঘরটা সাফ করতে বেশি সময় লাগলো না।
এরপর গাভীদের আড় গড়াতেও এই একই কাজ। কিন্তু ওই ঘণ্টাখানেক ধরে এই কাজটা শেষ করেই আবার তার মনে হলো, আশ্চর্য, সমীর তো নিজে থেকে কিছুই বলছে না, সকলেই তার থেকে দূরে থাকছে। খানিকটা ভেবে সে স্থির করল, হয়তো সমীররা সকলেই কোনো চাষের কাজে গিয়েছে। কি চাষ হবে এই বৃষ্টি না হওয়ার দিনে তা সে বুঝতে পারছে না। দাড়িঘরের বারান্দা থেকে ছিলিম নিল আশফাক, বড় একদলা তামাক। খড়ের নুড়ো পাকানো ছিল, তাতে আগুন ধরিয়ে নিয়ে সে চাষিদের খোঁজে বেরোলো। খামার বাড়ির পেছন দিকে দহের ধার ঘেঁষে একটা জমিতে চাষ দিচ্ছে বটে কয়েকজন কৃষাণ। জল বৃষ্টি নেই, অথচ জমিটা যেন টইটম্বুর, তা বোঝা যাচ্ছে। দহের ধারে খুঁটি খুঁটি আর খুঁটি থেকে ঝোলানো নৌকো। নৌকোকে চেকির মতো চালিয়ে দহের জল খেতে চালান দিয়েছে। সেইখানে পৌঁছে আলের ওপর বসেছিল ভরল আশফাক। নুড়ো ভেঙে সেই ছাইয়ের তামাকে আগুন ধরাতেই হঠাৎ তার মনে পড়ল, এই ৮-১০ বিঘা জমিটা তাকে চষতে দিয়েছিল জাফরুল্লাহ, তার নামেই আছে এখনো। সে ঠিক দুরস্ত করতে পারেনি জমি। তারপর এক সময় এটাকে এই ভোগ ধানের জন্য পছন্দ করে জাফরুল্লাহ। তা সেই সুগন্ধ ভোগ ধান লাগেই তো জাফরুল্লাহর নিজের খোরাকি। দাড়িঘরে যারা আসে সেই সাহেবদের পোলাও। ৩টে হাল চলছে, সমীর ছাড়া আরও ২জন, নসির আর সাত্তার। আশফাককে তামাকে জোগাড় করতে দেখে এক একজন করে কৃষাণ আসতে লাগলো হাল ছেড়ে। সবশেষে সমীর এলো, আর তাকে দেখে ছিলিম নতুন করে ভরল আশফাক। সমীরের হাতে ছিলিম তুলে দিয়ে নিঃশব্দে তার মুখের দিকে চেয়ে রইল। সমীর নিঃশব্দে তামাক টানতে লাগলো। অবশেষে আশফাকই বলল, কেন, কাল রোয়া গাড়েন না তো কি? আর কাও চাষ দেয় না কিন্তু, জল ঝরি নাই। সমীর ছিলিমটা আশফাককে ফিরিয়ে দিল। কেন সমীর? কি না, তাই কং। সমীর আল থেকে নেমে লাঙল ধরল। চাষিদের পা কাদায় ডুবে যাচ্ছে, বলদগুলোরও ওই একই অবস্থা। দহে জল যেন দহ ছেড়ে উথলে এসেছে জাফরুল্লাহর হুকুমে। কিন্তু সমীর এবারেও কথা বলল না। তাহলে তার দেরি করে ফেরার ব্যাপারটা জেনে শুনে দম মেরে আছে। ব্যাপারী ফিরলে লাগাবে ৭খানা করে। শুধু দেরি নয়, ঔষধ যা নাকি মানুষের জীবন বাঁচাবে, তা আনতে গিয়ে দেরি করা। আশফাকের হাতে তামাকটা বৃথাই পড়তে লাগল। লাগাবেই বা কি সমীর? ব্যাপারী শহরে যাওয়ার আগে কি জেনে যায়নি নিজেই? হঠাৎই কথাটা মনে এলো, সে কি ইতিমধ্যে এদের কাছে অচ্ছুত হয়ে গিয়েছে? সে একটা গল্প জানে, দাগি আসামিদের নাকি এরকম হয়। তার নিজের গ্রামের লোকেরাও কথা বলে না, বললেও তা না বলা স্বামীর। অথচ দেখো, ওরা একই রেখায় হাল চালাতে চালাতে কথা বলছে। সাত্তার যেন একবার হাসল। আশফাক কান খাড়া করে শুনতে চেষ্টা করল। অনেকক্ষণ ধরে সে ওদের আলাপের পরিধিতে ঘুরে ঘুরে যেন বেড়ালো, কিন্তু কেউই ওকে আমল দিচ্ছে না। হ্যাঁ, দেরি তো হয়েছে। শহরে পৌঁছে যেখান থেকে ওষুধের দোকান দেখা যায়, সেইখানে এক গাছতলায় বসে পড়েছিল আশফাক। তখন কে যেন বলেছিল, ঔষধ বলে কথা, ওঠো, দেরি হয়। আশফাক তা শুনে হাঁপাতে লাগলো, যেন বলবে, তাই বলে কি মানুষ জিরোবে না? অবশেষে ওষুধ নিয়েছিল। ফিরবার পথে সে পাকা পিচের পথে এসে তারপর গরুর গাড়ি পথ ধরে এসেছে, অর্থাৎ বনের পথে সোজা আসেনি। দোষ কি বলো? বনের পথ তো আর পথ নয়, গ্রামের মানুষের মন গড়া কিছু। আর তাছাড়াও অত রাতে বনে ঢুকলে কি পথ বোঝা যায়?
পিচের পথে খানিক দূরে এসে তার মনে হয়েছিল বনের পথে ঢোকার কথা, কিন্তু পিচের পথের দুই ধারে তখন বনের অন্ধকার। তার ভয় করেছিল। সেই অন্ধকার যেন আতঙ্কের মতো কিছু লেগেছিল। অবশেষে সে নিজের থেকেই বলল, বোঝো কেন? ওরা যেন শুনতেই পেল না। দ্বিতীয়বারও সে প্রায় চিৎকার করে বলল, বোঝো কেন? লাঙলের পাকে সাততরি কাছে এসেছিল। সে বলল, কও। আশফাক বলল, কাল ভুলুয়া না কি কয় তাই লাগছিল। সাত্তার হাল ধরে ততক্ষণে কিছুটা দূরে চলে গিয়েছিল। সে সেখান থেকেই বলল, তা লাগে অনেক সময়। আশফাক বলল, সাঁঝ থাকি 2 পর রাত, সেসব দেখি শালমারির বনত চলে গেইছি। এইবার নাসির দাঁড়িয়ে পড়ল। ভুলুয়া অপদেবতা, যে নাকি মানুষের পথ ভুলিয়ে দেয়, তেমন হলে দহের জলে ডুবিয়ে মারে। নসিরের বয়স হয়েছে। শুনে সে অবাক হলো। সে বলল, শোনেক সাত্তার, আশফাক কয় ভুলুয়া ধরেছে। পাছত কোটে গেইছিস আশফাক? শহর। শহর। নাসির কথাটা যেন ভালো করে জেনে নিল। শহর? সাত্তার বলল, ও সেই ব্যাপারীর ওষুধ খান। আশফাকের বুকের মধ্যে ধকধক করে উঠল। জানে, এরা সকলেই জানে, তাহলে ওর দেরি হওয়ার কথা। সাত্তার বলল, তা আশফাক, ভুলুয়া ধরলে বসি যাওয়া লাগে, হাঁটা লাগে না। নসির বলল, বুঝলা সাত্তার, আমার বর চাচাক একবার ভুলুয়া ধরেছিল। নসির আর কি বলল আশফাক শুনতে পেল না, কারণ প্রথমে সাত্তার, তার পেছনে নসির, আর সবশেষে ছমির হালের পেছন পেছন আবার দূরে চলে গেল গল্প করতে করতে। ভুলুয়া লাগারই গল্প দূর থেকে আশফাক দেখতে পেল। ওরা যেন হাসছেও। বিমর্ষ মনে সে ভাবল, ওরা বিশ্বাস করেনি, মিথ্যাটাকে ধরে ফেলেছে। হঠাৎ আশফাক উঠে দাঁড়ালো। কি সর্বনাশী সে করে ফেলেছে। সাত্তার আর নসির হয়তো জানতো না তার দেরি করে ফেরার কথা, তারাও এখন জেনে ফেলল। কি করবে সে এখন? কোথায় যাবে? নিজের চারিদিকে তাকিয়ে দেখল। সে তামাকের ক্ষেতগুলোর কাছে এসে পড়েছে। যতদূর দেখা যায় একখানা বাদামি কাক যেন বিছানো, আর তার উপরে সমান দূরে দূরে সবুজের ছোপ। কিন্তু এখানে কেন এলো সে? এখানে কি কাজ আছে? কথাটা চিন্তায় ফুটে ওঠার আগে আবেগটা দেখা দিল। এই তামাকের খেতে কাজ করতে গিয়েই জাফরুল্লার কাছে থাপ্পড় খেয়েছিল আশফাক একদিন। আলের উপরে বসলো আশফাক, কানের মধ্যে ঝাঁঝা করছে। মাথা কাত করে কানটাকে সে চেপে ধরল, কাঁধের ওপর যেন শব্দটাকে থামাতে চেষ্টা করে সান্ত্বনার মতো একটা চিন্তা নিজের মনে ফুটিয়ে তুলল সে। কানের মধ্যে ঝাঁঝা করছে, তা সে বোধহয় না খেয়ে থাকার জন্য। কাল দুপুর থেকে খাওয়া হয়নি তার। তামাকের খেতেও খুঁটিনাটি লক্ষ্য করতে লাগলো সে। তাই এটা দেখার মতো কিছু বটে। তাকিয়ে দেখো, যত দূর চোখ যায় তাকিয়ে দেখো, একটা ঢিল দেখতে পাবে না, কিংবা একটা ঘাসও না। এমন জমি আর জীবনে দেখা যাবে না। যে জমিতে গোবর সার দেওয়ার জন্যই 2 কুড়ি গরু বাছুর আছে জাফরের, তা গর্ব করার মতোই কিছু বটে। আশফাকের কৃষক মনে অকৃত্রিম প্রশংসার ভাবটাই দেখা দিল। সে এই জমির কাজ কিছুই শিখতে পারেনি, তা কজনই বা তা জানে। আর সেই কিনা গিয়েছিল তামাকের পাতা ঝরতে, জল দেওয়ার জন্য দহের মধ্যে যে টিউবকল, বসে তা পাম্প করো। আচ্ছা, জমির ঘাস তোলা একটা একটা করে খুঁটে
তাও খুব। কিন্তু পাতা ঝরা। জাফর নিজে ছাতা মাথায় অষ্টপ্রহর দাঁড়িয়ে থাকে পাতা ঝোড়ায়। আশফাক তাদের দেখা দেখি দা হাতে করে একটা গাছে কোপ দিতেই ছুটে এসে থাপ্পড় কষিয়ে দিয়েছিল জাফর। স্বীকার করতেই হবে, বুদ্ধি আছে জাফরের। সেই হেঁউতির ক্ষেতটা ভাবো। আর কেউ কি ভাবতে পারে ডোঙা দিয়ে জল চেয়েছে এই বৃষ্টি না হওয়া দিনেও হেঁউতির জমি তৈরি করতে? আল্লাহ পানি দেয় না, জাফর ডরায় না। 800 বিঘা জমি এখনো তার। নতুন আইনে 200 বিঘা বনকে ফিরিয়ে দিয়েই নাকি এই। তখন ব্যাপারীর বাড়িতে গোলমাল লেগেছিল বটে, তা জাফর সেসব কাটিয়ে উঠল। 4 বিবি তার, 1 ছেলে। সকলের নামে জমি লিখে দিল সে, একেবারে রেজিস্ট্রি করে। শেষে বাড়ির 5 জন চাকরের নামে। আশফাকের নামেও জমি লেখা হয়েছিল তখন। তারপর জাফর সকলকে 100 টাকা করে নগদ দিয়ে 5000 টাকার রেহানি খত লিখিয়ে সেই সব জমি নিজের তবে এনেছে। নিজের জমি অন্যকে লিখে দিয়ে মিথ্যা ঋণের রেহানি খতে আবার সেই জমিকে নিজের হাতে আনা। বুদ্ধি আছে বটে। আর সেই জমিতেই ধান হয় আর তামাক। আশফাক যেখানে বসেছিল সেইখান থেকেই সে ছমিরদের আবার দেখতে পেল। তাদের একজন ছিলিম ধরাতে বসল, আর 2 জন গেল দহের দিকে। স্নান করবে নাকি? কিন্তু এসব সে ভাবছে কেন? আশফাক বুঝতে পারল না তার মন চারিদিকের এইসব টুকরো ব্যাপার দিয়ে নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে। 2-3টে আল পার হলেই সেই আল যেখানে ওদের 3 জনের একজন ছিলিম ধরাতে বসেছে। সেই দিকে চেয়ে থাকতে থাকতে আশফাকের মনে হলো, ও যদি ছমির না হয়ে সাত্তার কিংবা নসির হয়, তবে কিছু খবর নেওয়া যায় ওর কাছে। এটা ছমিরকে জিজ্ঞাসা করা যেত, কিন্তু সকাল থেকে ছমিরকে তার ভয় করছে। সে যেখানে বসেছিল তার কিছু দূরে এক টুকরো জমি। দূর থেকে বাতাসে দোলা গাছগুলো দেখলে মনে হবে ধান, কিন্তু আউশ নয়, ছম, ঘর ছাওয়ার ছন। কচি অবস্থায় বলদ খায়, বেশি খেলে সহ্য হয় না, কিন্তু মোষ ছাড়ে না, বরং ভালোবাসে। আগে মহিষকুড়ায় যখন মহিষের আচ্ছা, তখন সব দহের পার ধরে শুধু এই ছনেরই জঙ্গল ছিল, আর সেজন্যই তারা আসত। হঠাৎ ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেছে। প্রথমে এই জমিটাই চষতে দিয়েছিল তাকে জাফরুল্লাহ। 3 বছর প্রাণপাত করেছিল আশফাক। কিন্তু 10 বিঘায় 8-9 মণ ফললে খুব। 4 বছর হলেও ওই জমি ছেড়েছে সে। তারপর তখন একদিন খুব ভোরে, সেদিন মনটা খুব ভালো ছিল জাফরের। দাড়ি ঘরে সে এসে বসতেই তার হুঁকায় ছিলিম বসিয়ে দিয়েছিল আশফাক। হুঁকায় কয়েক টান দিয়ে জাফর বলেছিল, তা আশফাক, দহের ধারে ওই 10 বিঘা জমি তোমাকে দিলাম, মনত ঠিক রাখিস, যেন এক কৃতজ্ঞতার দান। যেন কেউ পরামর্শ দিয়েছে, আর তা মানতে পেরে জাফর খুশি। সেই জমিতে আজ রোয়ার জোগাড় করা হচ্ছে। এটা অন্য জমি বন্দোবস্তের মতো ব্যাপার নয়। এর জন্য কোনো দলিল হয়নি, কোনো রেহানের কাগজে টিপ দিতেও হয়নি, কিন্তু জমিটার নাম হয়েছে আশফাকের ভূঁই। কিন্তু তার চিন্তা ঘুরে গেল, জাফরুল্লাহ কখন গেল, কি অবস্থায় গেল, কখন ফিরবে, এইসব ভাবতে ভাবতে এই দিকে মন চলে এসেছিল। দেখাই যাচ্ছে ও ছমির নয়, সাত্তার। এখন ওর কাছেই জেনে নেওয়া দরকার ব্যাপারীর কথা। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরছি অন্তিম পর্বটি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।